আজ ২৯শে সেপ্টেম্বর ২০২৩ কলপাকে টাটা জানিয়ে আজ আমরা ঢুকব অফিসিয়ালি স্পিতি ভ্যালিতে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ আমাদের লিস্টে প্রচুর ঘোরার জায়গা এখন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দুরন্ত ঘূর্ণির আরেকটা ভ্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। নারকান্ডা, সারাহান, সাংলা, চিটকুল, কল্পা এগুলি সব পড়ে কিন্নর কল্পা সার্কিটে। আর আগে যেটা বলেছি, আজকে আমরা অফিসিয়ালি এন্টার করব স্পিতি ভ্যালিতে। প্রথম ডেস্টিনেশন আমাদের নাকো, তারপরে মুনল্যান্ড পেরিয়ে গিউ মনেস্ট্রি হয়ে আমরা যাব টাবোতে। আজ টাবোতে আমাদের নাইট স্টে। কলপার থেকে আমাদের আসতে হলো রেকংপিও, তারপরে একে একে ক্রস করলাম খারো ব্রিজ, আকপা ব্রিজ, স্পিলো টাউন, আর আমরা এখন এগোচ্ছি পুহের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কভি খুশি কভি গমের ওই পুহ। কলপাতে আমরা যেরকম গ্রিনারি পেয়েছিলাম, এখন আশ্চর্যভাবে দেখুন প্রকৃতি পুরো রুক্ষ, শুষ্ক। আর ঠিক এই কারণের জন্যই স্পিতি ভ্যালিকে কোল্ড ডেজার্ট বলা হয়। আমরা ক্রস করছি পুহ, আর এখানে একটি আর্মি বেস ক্যাম্প আছে। বাঁ পাশে বয়ে চলেছে শতদ্রু নদী, আর কিছুটা এগোলেই খাব ব্রিজ বলে একটি জায়গা পাবো। ওই খাবে স্পিতি নদী এসে মেশে শতদ্রু নদীতে। খাবকে খাব কেন বলা হয় সেটি আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। রাস্তায় চলতে চলতে মনে হচ্ছে যে আমরা মর্তলোক থেকে কেমন যেন স্বপ্নপুরীর দিকে এগিয়ে চলেছি। কথায় বলে না, দ্য জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন। খাব বা খোয়াব মানে স্বপ্ন। কখনো খোলা চোখে স্বপ্ন দেখেছেন? যদি না দেখে থাকেন তো এই দেখে নিন। তো বেসিক্যালি সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সাতলেজ আসছে। এই যে এই দিকটা থেকে সাতলেজ আসছে, এই দিকটার থেকে পুরো সাতলেজ আসছে। আর ওই সাইডে আরেকটা নদী যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই পাথরের ওই পারে যে আরেকটা নদী দেখা যাচ্ছে, সেটা কিন্তু স্পিতি নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি খাব ব্রিজে। তো খাব ব্রিজ ক্রস করলে আমরা সাতলেজ রিভারকে টাটা বলবো, আর স্পিতি নদীকে আমরা ওয়েলকাম জানাবো। এই শটটা একটু ব্রিজের মাঝখানে গিয়ে নিলাম। এক্সট্রিম রাইটে বয়ে চলেছে স্পিতি নদী, আর বাদিক থেকে এসে মিশছে সাতলেজ। এই ভিডিওটা একটু স্লো শাটার স্পিডে তুললাম। খাব ব্রিজের ঠিক নিচে খালি একটাই দোকান, সেখান থেকে আমি ম্যাগি কিনে খেলাম। তারপরে কিছু ছবি তুলে আবার বাসে উঠলাম। উঠে আমরা এগিয়ে চললাম। আজ লম্বা সাইট সিনের লিস্ট, সব কমপ্লিট করতে হবে। খাব ব্রিজকে বলে গেটওয়ে অফ স্পিতি। নিচে দেখুন স্পিতি নদী দেখা যাচ্ছে। আর খাব ব্রিজ পেরোতেই ব্রাউন পাহাড়টা কেমন যেন অ্যাশ কালারের দেখতে লাগলো। এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অকারণে কেউ প্লাস্টিক বা কোনো জঞ্জাল ফেলে নোংরা করবেন না। বেশ অনেকক্ষণ পরে গাছ নজরে পড়ল। যেহেতু আমরা প্রায় ১২,০০০ ফিটের কাছাকাছি আছি, তাই গাছ দেখাটা একটু দুষ্কর। দেখছেন পাহাড়েরও কত রকমের শেড হয়, কোথাও ধূসর, কোথাও বাদামি, দারুণ লাগছে দেখতে। ওপরে ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন? আমরা নাকো পৌঁছে গেছি। নাকোতে আছে 11th সেঞ্চুরিতে বানানো একটি মনেস্ট্রি আর নাকো লেক। আমরা এই বাস থেকে নামলাম, আর এটা হচ্ছে নাকো মনেস্ট্রির পার্কিং লট।
সামনে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল। প্রথম দেখায় মনে হয়েছিল, ইস, নাকো মনেস্ট্রিটা কি হতশ্রী। আর 5 সেকেন্ড পরই আমি ভুল প্রমাণিত হলাম। এই মনেস্ট্রি স্থাপনা করা হয় 1025 AD সালে। মানে কতটা পুরনো ভাবতে পারছেন? এই নাকো মনেস্ট্রি চত্বরে আছে 4টে ছোট ছোট মনেস্ট্রি। স্পিতি ভ্যালি কিন্তু টিবেটের অংশ ছিল আগে। এখানে এসে কিন্তু সত্যিই মনে হচ্ছে মিনি টিবেট। এটাই নাকো মনেস্ট্রির মেন গোম্পা। এর ভেতরে ঢুকলেই দেখা যায় বহু বছর পুরনো ফ্রেস্কো। এই হলো নাকো মনেস্ট্রির সেই বিখ্যাত ফ্রেস্কো পেন্টিংস। ভিডিওটি পজ করে নাকো মনেস্ট্রির ইতিহাসটি পড়ে নিতে পারেন। এবার আমরা নাকো মনেস্ট্রির পাশের রাস্তা দিয়ে হেঁটে চললাম। গন্তব্য নাকো লেক। এখানে এসে যা বুঝলাম, ভগবান ওনার অবসরে এই জায়গাটিকে বানিয়েছেন। বলাই বাহুল্য, এই লেকটিকে স্থানীয়রা যার জন্য খুবই পবিত্র বলে মনে করেন। নাকো লেকে কিন্তু বোটিংও হয়, একবার করেই দেখতে পারেন। নাকো দেখা শেষ, এখন আবার এগিয়ে চলার পালা। নাকোতে তোলা আমার কয়েকটি ফটো শেয়ার করলাম। নাকোর থেকে 2-3 কিলোমিটার দূরে এই হেলিপ্যাডে এসে দাঁড়ালাম। এটি নাকো হেলিপ্যাড। হেলিপ্যাডের পাশের দোকান থেকেই লাঞ্চ সারলাম। নাকো আমাদের দেখা শেষ। এবারে আমরা এগোচ্ছি টাবোর দিকে, কিন্তু মাঝে দেখে নেব আরও একটি জায়গা। জায়গাটির নাম গিউ মনেস্ট্রি। ভিডিও দেখেই বুঝতে পারছেন যে জায়গাটা রুক্ষর থেকে এখন রুক্ষতর হয়ে উঠেছে। এই পাহাড়ে কিন্তু ঘটেছে প্রচুর অ্যাক্সিডেন্টস, আর স্পেশালি এই পার্টিকুলার জায়গাটিতে। এই জায়গাটির নাম মালিং নালা। একটা ছোট মন্দিরও তাই করা রয়েছে এখানে। মালিং নালায় ভয় দুটো জিনিসে। 1 নম্বর ওপর থেকে ছুটে আসা স্টোনস, আর 2 নম্বর হচ্ছে এই ভেজা রাস্তা, যেটি প্রায় 365 ডেজ ভেজা থাকে, আর যার জন্য এখানে গাড়ি খুব স্কিডও করে। দূরে পাহাড়ের গায়ে ওই কালো কালো স্ট্রাকচারসগুলো দেখতে পাচ্ছেন? ঠিক মন্দিরের চূড়োতে যেরকম কাজ দেখা যায়, এই স্ট্রাকচারগুলোর কারিগর অন্য কেউ নয়, হাওয়া। গাছ বা অন্য কোনো অবস্ট্রাকশন না থাকার ফলে আনইন্টারাপ্টেডভাবে এখানে হাওয়া বয়। একটু ছোটবেলার জিওগ্রাফি বই ঘেঁটে দেখবেন, এটি উইন্ড ইরোশন। এই জায়গাটির নাম মুনল্যান্ড। সত্যিই যেন মনে হচ্ছে আমরা চাঁদের মাটিতে এসে পৌঁছেছি। কি লাগছে না পুরো আউট অফ দিস ওয়ার্ল্ড? আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এটি চলে গেছে টাবো কাজার দিকে। আর ডান দিকের এই ওপরের যে রাস্তাটা চলে গেছে, এটি গেছে চায়নার দিকে। মজার ব্যাপার হলো, এই লোকেশনে আমার ফোনে কিন্তু চায়নার টাইম দেখাচ্ছিল। টাবো যাওয়ার আগে একটা লাস্ট জায়গা দেখে নেব, গিউ মনেস্ট্রি। আচ্ছা, গিউ কিন্তু টাবোর রাস্তায় পড়ে না। গিউ যাওয়ার জন্য আপনাকে একটা ডাইভারশন নিতে হবে। এই ডাইভারশনের পরে রোড কন্ডিশনস কিন্তু একদম ভালো না। গিউ ঢোকার আগে রাস্তায় দেখলাম স্থানীয়রা কৃত্রিমভাবে গাছ লাগিয়েছে অক্সিজেন পাওয়ার জন্য। আসল ব্যাপারটা তো বলতেই ভুলে গেছি, গিউ মনেস্ট্রি এত ফেমাস কেন? ইজিপ্টে মামিফিকেশনের জন্য যেরকম সলিউশন ইউজ করা হয়, এখানে কিন্তু একদম কোনো সলিউশন ছাড়া ন্যাচারাল প্রসেসেই মামিফিকেশন হয়েছে। এই মামিটি একজন বুদ্ধিস্ট মঙ্ক, এনার নাম লামা সাংঘা তেনজিং। সেই মামির রুমের পাশেই এখন করা হয়েছে একটা মনেস্ট্রি। এই চোরতেনটি পাশে রেখে আমরা এগিয়ে চললাম। আমরা চলে এসেছি এখন গিউ মনেস্ট্রিতে।
Gu Monastery is famous for its mummy. এইখানটাতে, এই বিল্ডিংটাতে খুব হাওয়া দিচ্ছে। আমি দেখিয়ে দেবো এইখানটা। রিমুভ ইউর শুজ। তো ফটাফট জুতোটা খুলে নিচ্ছি। এইখানটা একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া অ্যাবাউট দ্য মামি। আর এই ভেতরটাতে এই যে দিস ইজ দ্য মামি। মামির দাঁতগুলো কিন্তু এখনও ইনট্যাক্ট রয়েছে। 1975 সালে এই স্পিতি এলাকাতে এক ভয়াবহ ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পর পরে এক্সকেভেট করে সাংঘা তেনজিংয়ের বডি পাওয়া যায়। এই ইউনিক মামিফিকেশনের প্রসেসের নাম সোকুশিন বুৎসু। এককালে এই গ্রামে কাঁকড়া বিছেদের খুব উপদ্রব বাড়ে। এই স্করপিয়ন্স বা কাঁকড়া বিছের নিবারণ করার জন্য ভগবানকে স্মরণ করে সাংঘা তেনজিং ধ্যানে বসেন। তখন তার বয়স ছিল 45 বছর। প্রথমে খাওয়া ছেড়ে দেন, তারপরে জল পর্যন্ত ছেড়ে দেন। বডি আস্তে আস্তে ময়েশ্চার লুজ করে, তারপর এরম মামিফাই হয়ে যায়। এই লাল বিল্ডিংটা নতুন মনেস্ট্রি, কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন। পুরো ভ্যালিটাকে পাখির চোখে দেখলাম। উফ, কি দারুণ লাগছিল। ওয়েদারটাও আজকে দারুণ ঝকঝকে। আমি এখন আছি নিউ গিউ মনেস্ট্রির গ্রাউন্ড ফ্লোরে। এখানে একটা বুদ্ধার স্ট্যাচু রাখা আছে, আর বাকি পুরো ফ্লোরেই রঙের কাজ চলছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চারিপাশটা একবার একটু দেখাই। এই মনেস্ট্রির ওপরের ফ্লোরটা, এটাতে এখন আমরা ঢুকবো। ওপরের ফ্লোরে এসে যেটা প্রথম দেখলাম, এখানে স্ট্যাচুর মুখ ঢাকা। ওপরের ফ্লোরের ইনঅগুরেশন হয়নি, খুব শিগগিরই তা হবে। গিউ মনেস্ট্রি দেখা শেষ। এখন প্রায় বিকেল হয়ে এসছে, সবাই খুব টায়ার্ডও হয়ে পড়েছি। টাবো ঢোকার আগে এই এক ছোট্ট ভিলেজ, এর নাম হুরলিং। পথের ক্লান্তি দূর করতে সাহারা দিতে এসে গেছে সেই স্পিতি নদী। আপনাদের আরও একটা দারুণ জিনিস দেখাই। স্পিতি নদীর মাঝখানে কি সুন্দর দুটো বদ্বীপ দেখতে পেলাম, দেখুন। আর মোটামুটি 5 মিনিটের পথ, তারপরেই আমরা টাবো ঢুকে যাব। আমরা যেরকম দেখি পথে গরু চড়ে বেড়াচ্ছে, এখানে রাস্তায় ইয়াক চড়ে বেড়ায়। এখন অটম, তাই সব গাছ কিরকম দেখুন হলুদ হয়ে আছে। ফাইনালি এসে পৌঁছলাম টাবোতে আমাদের হোটেলে। আমি এখন আছি হোটেল সিদ্ধার্থে, টাবোর হোটেল সিদ্ধার্থে। এটা আমাদের রুম, বাথরুম, খুব সুন্দর ভিউ আছে। পুরো অ্যাপল অর্চার্ডে ভর্তি। রুমে কিছুতেই মন টিকছিল না, তাই আশপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। হোটেল থেকে 2 পা হাঁটতেই টাবো মনেস্ট্রির গেট দেখতে পেলাম। এমন একটা সময় টাবো মনেস্ট্রিতে এলাম যখন কোনো ভিজিটর বা ট্যুরিস্ট ছিল না। এটা টাবোর নিউ মনেস্ট্রি, আর নিউ মনেস্ট্রির ডান দিকে চড়তেন। আশ্চর্যের ব্যাপার হলো, টাবো মনেস্ট্রি কিন্তু পৃথিবীর সবথেকে পুরনো মনেস্ট্রির মধ্যে একটি।
আমি এখন টাবো মনেস্ট্রিটা পুরো হেঁটে হেঁটে দেখছি, পরন্ত বিকেল, তবুও আকাশে কিন্তু এখনও রোদ আছে, খুব ভাল লাগছে। 996 এডিতে এক টিবেটিয়ান ট্রান্সলেটর যার নাম রিনচেন জাংপো এই টাবো মনেস্ট্রি স্থাপনা করেন। টাবো মনেস্ট্রি কমপ্লেক্সে আছে 23টি চর্তেন আর 9টি মন্দির। এই মনেস্ট্রি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমি এখন ঢুকছি টাবো ওল্ড মনেস্ট্রিতে। ওহো, কোথায় এলাম, এটা কি দারুণ! আমি ক্যামেরাটা প্যান করে এই জায়গাটার 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি আপনাদের। পুরো মনে হচ্ছিল মিডল ইস্টের কোনো কান্ট্রিতে আছি। আমার দেখা এই ট্যুরের অন্যতম সেরা জায়গা এটি। ওল্ড মনেস্ট্রির এই ঘরটাতে ফ্রেস্কো পেন্টিংস করা আছে। আজ যেহেতু বন্ধ, কাল এসে একবার দেখে যাব। এই ঘরটিতে একটিও আলো নেই, পুরো অন্ধকার, তাই ফ্রেস্কো পেন্টিংসগুলো দেখা হয় টর্চের আলোর সাহায্যে। এখন যেখানটা যাচ্ছি আমার মতে সেটি টাবো মনেস্ট্রির বেস্ট পার্ট। কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম না 23টি চর্তেন আর 9টি মন্দিরের কথা, এখানেই দেখা মিলবে সেগুলোর। এই যে বারবার আমি চর্তেন বলছি, এই চর্তেনের অর্থ জানেন? চর্তেন অর্থাৎ শ্রাইন বা সমাধি। বিশিষ্ট বৌদ্ধ লামাদের সমাধির দেখা মেলে এখানে। আর আমার ডান দিকে দেখা যাচ্ছে একটি মন্দির। একটু কাছে গিয়ে দেখাচ্ছি ভেতরে কি দেখা যায়। এখানে এসে দেখলাম দরজা বন্ধ, কিন্তু পাশের জানলা দিয়ে উকি মেরে দেখলাম প্রচুর প্রদীপ জ্বালানো আছে। এটি আরেকটি মন্দির, আর এই সামনে যেটি সেটি হলো চর্তেন। জানি না আগে কোনোদিনও এত শান্তি উপভোগ করেছি কিনা। টাবো মনেস্ট্রি সব ক্লান্তি কেড়ে নিয়ে উপহার দিল এক রাশ ভালো লাগা। টাবো ওল্ড মনেস্ট্রির আরেকটি দরজা খুলে আমি বেরোলাম। বাদিকের বিল্ডিংটিতে আছে টাবো মনেস্ট্রির নিজস্ব গেস্ট হাউস আর সোভেনির শপ। ডান দিকের এই বিল্ডিংটাতে লামারা থাকেন। এই সামনে আছে ছোট ছোট দোকান, আর এখানে দেখুন কত আপেল ঝুলে আছে। একটা কথা বলতে চাই, এখন মনেস্ট্রিতে এই মুহূর্তে আমি বাদে কেউ নেই, পুরো চারপাশটা ফাঁকা। ফাঁকায় দেখতে যে কি ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। আগেও দেখিয়েছিলাম এটি টাবোর নিউ মনেস্ট্রি। এখানে একটি বুদ্ধ মূর্তি আছে, আর তার সাথে ছোট ছোট লামাদের এখানে ক্লাসেস নেওয়া হয়। টাবো নিউ মনেস্ট্রি ডান হাতে রেখে আরেকটু এগিয়েই চোখে পড়ল আরেকটি প্রেয়ার হুইল আর আরেকটি চর্তেন। ওদিকে লামারা সব ক্রিকেট খেলছে। অনেকটাই দেরি হয়ে গেছিল টাবো মনেস্ট্রি দেখতে দেখতে। ফিরে এসছি তাই হোটেলে। টাবোর আকাশ ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে স্টার গেজিং করা যায়। টাবোতে এখন রাত নেমে এসছে, কিন্তু আকাশে ভর্তি মেঘ।
এখন রাত 10টা বাজে প্রায়, আর আমি এখন আছি টাবোতে। টাবোর একটু নাইট স্কাইটা দেখাই। আমি জানি না আমার ফোনের ক্যামেরা কতটা জাস্টিস করবে, কিন্তু আকাশে ভর্তি তারা আমরা দেখতে পাচ্ছি। আরেকটু ক্লিয়ার থাকলে মিল্কি ওয়ে নাকি এখান থেকেই দেখা যায়, পুরো তারায় ভর্তি। সেদিন রাত 10টায় তাবোর টেম্পারেচার ছিল -2। পরের দিন সকালে আমি আবার তাবো মনেস্ট্রি যাই ফ্রেস্কো পেন্টিংসগুলো দেখতে। গতকাল বিকেলে যখন এসছিলাম তখন কিন্তু এই দরজাটা বন্ধ ছিল, কিন্তু এখন এটি খোলা। আর এই হলো তাবো মনেস্ট্রির ফ্রেস্কো পেন্টিংস। অ্যান্ড দ্যাটস আ র্যাপ ফ্রম টাবো। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিওস। টিল দেন, হাস্তা লা ভিস্তা।